আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার ঘোষণা মালিক সমিতির, আজ থেকে কার্যকর, মানছে না শিক্ষার্থীরা। খালেদা জিয়ার লিভারে আবারও রক্তক্ষরণ হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ায় কিছু হলে সে দায় নিতে হবে সরকারকে। ডেল্টার চেয়েও বেশি ভয়ঙ্কর করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট, বিশেষ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার তাগিদ জাতীয় পরামর্শক কমিটির। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ইভিএম-এ 16 জানুয়ারি ভোট গ্রহণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আন্দোলনের মুখে রাজধানীর বাসগুলোতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তবে ছুটির দিনে হাফ ভাড়া নেওয়া হবে না। সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে রাজধানীতে হাফ ভাড়া নেয়ার বিষয়টি মেনে নিয়েছে বাস মালিকরা। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত মানতে হবে। ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসেও ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। এই সময়ের বাইরে বাসে উঠলে পুরো ভাড়া দিতে হবে। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। ছাত্ররা আমাদেরই সন্তান, তারা যেন এখন থেকে তাদের পড়ালেখায় মনোযোগ দেয়। তারা যখন স্কুল কলেজ ভার্সিটিতে ফেরত যায়, রাস্তায় এইসব আর আন্দোলন না করে। সংবাদ ব্রিফিংয়ে বাস মালিক সমিতির মহাসচিব আরও জানান, ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলেও জানান তিনি। ঢাকার বাইরে কোনোভাবে এই সিদ্ধান্ত কার্যকর নয়। বড় মেগা সিটি তো চিটাগাংয়ের মতো আরও মেগা সিটি আছে, শুধু চিটাগাং না। সুতরাং এই দাবিটা ঢাকারই দাবি এবং আমরা ঢাকার জন্য এটা আমরা আমরা ঢাকার জন্য এটা আমরা সিদ্ধান্তটা আমরা মেনে নিলাম। ডিজেলের দাম বাড়ার পর থেকেই বিক্ষিপ্তভাবে রাজধানীতে হাফ ভাড়ার বিষয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় এই আন্দোলন নতুন মাত্রা পায়। নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে অর্ধেক ভাড়া নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি তা মানছে না আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রজ্ঞাপন দিয়ে সারা দেশে হাফ ভাড়া নিশ্চিত করার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে এসব কথা জানান তারা। এ সময় শিক্ষার্থীদের দাবি মেনে নিতে 7 ডিসেম্বর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। দাবি মানা না হলে 7 ডিসেম্বর সকালে স্মারকলিপি সহ নীলক্ষেত থেকে জাতীয় সংসদ অভিমুখে যাত্রার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। যে 9 দফা দাবি আমরা ঘোষণা করেছি, এই 9 দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে শিক্ষার্থীরা ততক্ষণ ঘরে ফিরে যাচ্ছে না। আগামীকাল সারা দেশে শান্তিপূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রত্যেক জেলা উপজেলায় আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে রামপুরা সহ আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপদ সড়কের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানায় স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে তারা আবারও রাজপথে। সকালে রামপুরা ব্রিজ থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তা অবরোধ করে নিহতের সহপাঠীরা।
এতে ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। প্রশাসন কি করতেছে? প্রশাসনের কোনো দায়িত্ব নাই আমাদের উপর। তারা দেখতেছে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের কোনো বিচারই দেওয়া হচ্ছে না। আমাদের ভাই বোনেরা রাস্তায় নিরাপদভাবে চলাচল করতে পারে না। আমরা বিচার চাই, নিরাপদ সড়ক চাই। এভাবে কতজন শিক্ষার্থী মারা গেলে আমরা নিরাপদ সড়ক পাবো? বিভিন্ন সড়কে যানবাহন থামিয়ে শিক্ষার্থীরা কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে। নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। গতকালকে একজন গেছে, ইন ফিউচার আরেকজন যাবে। আর কত এর আগে একবার হয়েছে, এর নেক্সট টাইম হবে। আমাদের দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না। যতদিন সরকার এটা মানবে না ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আমরা কোনো রাজপথ ছাড়বো না, আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই। সোমবার রাত 10:30টার দিকে রামপুরা ডিআইটি রোডে অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় মারা যান। মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই ঘটনায় রাতে বিক্ষুব্ধ জনতা 9টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। একের পর এক সড়ক দুর্ঘটনায় হতাশ শিক্ষার্থী সহ অভিভাবকরা। তারা আবারও রাজপথে নেমেছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত নিরাপদ সড়ক আদায়ের দাবিতে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ না হবে ততক্ষণ তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। খালেদা জিয়ার লিভারে আবারও রক্তক্ষরণ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে এবং তার কিছু হলে সে দায় সরকারকে নিতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে দাবি না মানলে গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশব্যাপী বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। দুপুর 1টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এক পর্যায়ে কাকরাইল থেকে ফকিরের পুল পর্যন্ত রাস্তার এক পাশ বন্ধ হয়ে যায়। সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জনতার ঢলে প্রমাণ করে খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠানো না হলে জনগণ চুপ করে বসে থাকবে না। দাবি না মানলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। শারীরিক অবস্থার ঘোরতর অবনতি হয়, তার জন্য এই বর্তমান সরকার দায়ী থাকবে। মুক্তি দিতে হবে, মুক্তি না দিলে আমরা রাজপথে নেমেছি, রাজপথে থাকবো। এই জনতার ঢল আপনাকে টেনে হিসেবে ক্ষমতার থেকে নামাবে। সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গণতন্ত্রের জন্য লড়াই করার কারণেই সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। আইনের অপব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে না পাঠানো হলে এবং তার কিছু হলে জনরোষ থেকে রেহাই পাবে না সরকার। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চায় না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে চিকিৎসা হোক। 401 ধারার প্রত্যেকটি ধারার মধ্যে বলা আছে যে একমাত্র সরকার সরকারি পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। সুতরাং এখন দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে না, বরং সরকার মিথ্যাচার করছে উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়াতে সক্ষম। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি ভয়ঙ্কর বলছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। এর বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়েও বিজ্ঞানীদের রয়েছে সংশয়। তাই এখন থেকেই জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে পরামর্শ দিয়েছে কারিগরি পরামর্শক কমিটি। ইমদাদুল্লাহ বাবুর আরও একটি রিপোর্ট।
বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দ্রুত সময়ের মধ্যে 13টি দেশে ছড়িয়েছে ধরনটি। দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন এই ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপার স্প্রেডার আখ্যা দিয়েছে। 36 বারের বেশি রূপ বদলানো ওমিক্রন একটি বিশাল এলাকার জনগোষ্ঠীর মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়তে সক্ষম। কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি জানান, 3টি কারণে এই ধরনটি খুবই উদ্বেগের। 24 ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার একটি জায়গায় না, কয়েকটি জায়গায় এই সংক্রমণটা একসাথে পরিলক্ষিত হয়েছে। এইটা সাধারণত হওয়ার কথা না। সেই জন্যই এই জিনিসটা ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্যরকম। দক্ষিণ আফ্রিকায় যে মানুষগুলোর মধ্যে এই ভ্যারিয়েন্ট দেখা গেছে, তাদের মধ্যে একটি অংশ ইতিমধ্যেই টিকা পেয়েছিল, একটি অংশর আগেই সংক্রমণ হয়েছিল, যার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবার কথা তাদের মধ্যে দেখা গেছে। তাহলে একটা প্রশ্ন উঠছে যে এটা এই ভ্যাকসিন প্রোটেকশনকে স্কেপ করবে কিনা। বাংলাদেশে ওমিক্রন মোকাবিলায় এরই মধ্যে 15 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে এসব নির্দেশনা মেনে চললে ধরনটির ছড়িয়ে পড়া সহজেই ঠেকানো সম্ভব। আবারও খুব বেশি করে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, তাহলে এই ভ্যারিয়েন্ট থেকে আমরা মুক্ত থাকবো। মুখে যখন মাস্ক থাকবে, তো ওই মাস্ক দিয়েই তো মানে তাকে ঢুকতে হবে, সেই জায়গাটায় সে বাধাগ্রস্ত হচ্ছে। সভা সমাবেশগুলোতে সীমিত আকার করা দরকার। গবেষণায় দেখা গেছে, ওমিক্রনের উপসর্গ খুবই মৃদু। ক্লান্তি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, বদহজম, পেশি ব্যথা, শরীরের তাপমাত্রা বাড়া ও শুষ্ক কাশি ধরনটির প্রাথমিক উপসর্গ। তাই কিছু বুঝে ওঠার আগেই আক্রান্ত হচ্ছেন অনেকেই। আমরা যারা জনগণ, ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। হয়তোবা আমরা বড় বিপদ থেকে বেঁচে যাব। আফ্রিকা থেকে দেশে এলে নিজ খরচে 14 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। ভ্রমণের 48 ঘন্টা আগে নিয়ে আসতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ। ওমিক্রনের সতর্কতায় এসব ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 60 ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া সহ নো ভ্যাকসিন নো সার্ভিস চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের দেশে 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত 1 মাসে, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাধ্যতামূলক ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। যে সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গরা সেই কোয়ারেন্টাইন তারা ম্যানেজ করবে। রাজস্ব আয় আধুনিকায়ন করতে সরকার কর দেওয়ার প্রক্রিয়া সহজ করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। জাতীয় আয়কর দিবসের আলোচনায় তিনি বলেন, কর হার কমলে কর ফাঁকিও কমবে। এদিকে করোনা মহামারীর কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে এনবিআর। শাফরুল আলমের রিপোর্ট। কর অফিসে ইটিআই নিবন্ধন, রিটার্ন দাখিল সহ অন্যান্য সেবা নিয়েছেন তারা। হয়রানি ছাড়া রিটার্ন জমা দিতে পারায় খুশি করদাতারাও। এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত অনলাইনে 50,000 রিটার্ন দাখিল হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাপিয়ে না দিয়ে আলোচনার ভিত্তিতে আরও বেশি রাজস্ব আদায় করা সম্ভব। ইম্পোর্ট বেসড কান্ট্রি থাকতে চাই না, যেখানে আমরা বাংলাদেশের অনেক সেক্টর এখন এসছে যারা বাংলাদেশের ডিমান্ড ফুলফিল করে এক্সপোর্টও করছেন এবং পটেনশিয়ালিটি আছে। আমি অনুরোধ করব যে সকল পটেনশিয়াল সেক্টরগুলি আছে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। অনুষ্ঠানে জানানো হয়, করযোগ্যরা কর দিলে এর হার কমিয়ে আনার সুযোগ রয়েছে। এই জন্য করদাতাদের সহযোগিতাও চান নীতি নির্ধারকরা। কর প্রদানকারীর একটি বড় অস্বস্তির জায়গা নিজে ফিজিক্যালি বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে কর প্রদান করা, কর বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা, এটি হল সাধারণ কর প্রদানকারীর একটি অস্বস্তির জায়গা। আমরা সেই অস্বস্তির জায়গাটা দূর করার চেষ্টা করছি, যাতে বিভিন্ন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর প্রদানকারীরা স্বাচ্ছন্দ্যে তাদের কর দিতে পারে। উন্নয়ন অর্থায়নে সংস্থান করার জন্য প্রয়োজন কর বিভাগের সম্প্রসারণ, আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধি। বর্তমানে ডিজিটাল ইকোনমি এর যুগে ব্যবসার ধরন ও প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এনবিআর জানিয়েছে, 2019-20 অর্থ বছরে প্রত্যক্ষ আয়করের হার ছিল 35.5 এবং পরোক্ষ করের হার ছিল 64.5%। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ভারতের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়াতে আখাউড়া আগরতলা রেলপথ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ বাড়লে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের উন্নতি হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে বলে এ সময় জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হলেও তারা এখন সামাজিক সমস্যা তৈরি করছে। রোহিঙ্গাদের এখন নিজ দেশে ফিরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। একই সময়সূচিতে টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচন ও 5 পৌরসভায় নির্বাচনেও তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃতীয় দফার ইউপি নির্বাচন সুষ্ঠু হলেও প্রার্থীদের সহনশীলতার অভাবে ভোট পরবর্তী সহিংসতা হয়েছে। দেখুন একরামুল হক সাইমের রিপোর্ট। ঢাকার একেবারে নিকটে নারায়ণগঞ্জ সিটির সবশেষ নির্বাচন হয়েছিল 2016 সালের 22 ডিসেম্বর। সিটি কর্পোরেশনের বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর 7 ফেব্রুয়ারি। মেয়াদ শেষের 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধ্যবাধকতায় নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 ডিসেম্বর 2021। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 15 ডিসেম্বর, বাছাই 20 ডিসেম্বর, প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন 27 ডিসেম্বর। পুরো নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হবে 16 জানুয়ারি। আমরা তফসিল ঘোষণা করেছি, নিঃসন্দেহে আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হবে। একই সময়সূচিতে অনুষ্ঠিত হবে টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচনও। এছাড়া একই দিনে ভোট হবে নোয়াখালী, যশোরের ঝিকরগাছা, নাটোরের বাগাতিপাড়া, চট্টগ্রামের বাঁশখালী ও নাটোর পৌরসভার নির্বাচন। পৌরসভা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ টাঙ্গাইল 7-এর 0 আসনের যে নির্বাচন সবগুলো ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে তৃতীয় দফা ইউপি নির্বাচনে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে কথা বলেন ইসি সচিব। নির্বাচনটি খুবই ভালো হয়ে নির্বাচনের পরে, অর্থাৎ যখন ফলাফল ঘোষিত হয়েছে তখন এই ঘটনাগুলো ঘটেছে। তো এই জন্য আমি মনে করি যারা নির্বাচিত হন এবং যারা পরাজিত হন তাদেরকে এই বিষয়টি আরও সহনশীল হতে হবে এবং ভোটার যারা আছেন তাদের ফলোয়ার্স যারা আছেন তাদেরকে সহনশীল হতে হবে। এ সময় ভোটের দিন 5 জানুয়ারি ঠিক রেখে পঞ্চম দফা ইউপি নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করেন ইসি সচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমকে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ঢাকা ক্লাবে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে একটি মহল চোরাপথে ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই সময় দেশবিরোধী এসব ষড়যন্ত্র মোকাবেলায় গণমাধ্যমে সর্বাত্মক সহযোগিতা চান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে বসবো আমরা এতগুলো ইলেকট্রনিক মিডিয়া জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এসছে, তো আপনাদের সার্বিক সহযোগিতা চাই। মূল কথা হচ্ছে এটি। শেখ হাসিনার সরকার ভুল ত্রুটির পরও এদেশে যা কিছু করেছে, যা কিছু অবদান, যা কিছু উন্নয়ন, যা কিছু অর্জন শেখ হাসিনা ছাড়া আর কে করেছে? যারা এসব করে, কথা বলে, অপপ্রচার করে, মিথ্যাচার করে, তারা লিপ সার্ভিস ছাড়া এদেশকে কি দিয়েছে? বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাথে তরঙ্গ ভাড়ার বিষয়ে নতুন করে বাণিজ্যিক চুক্তি সই করেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এটিএন বাংলার পক্ষে চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির পক্ষে সহকারী মহাব্যবস্থাপক বখতিয়ার আহমেদ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল আজম, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্যাটেলাইট কোম্পানির সেবার মান বৃদ্ধি সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
এবার আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পার্লামেন্টের 1/3 কর্মী যৌন হয়রানির শিকার। সেট দ্য স্ট্যান্ডার্ড নামের এই প্রতিবেদনে বলা হয়েছে, যৌন হয়রানির শিকার হওয়াদের বেশিরভাগই নারী। 1723 ব্যক্তি ও 33টি সংস্থার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি মঙ্গলবার পার্লামেন্টে উপস্থাপন করা হয়। সাবেক এক কর্মী ব্রিটানি হিগিন্স এক মন্ত্রীর কার্যালয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলার পর ওই তদন্ত কমিটি গঠন করা হয়। যৌন হয়রানি কমাতে প্রতিবেদনের নেতৃত্ব সহ কর্মক্ষেত্রে জেন্ডার ভারসাম্য রক্ষা করা ও অ্যালকোহল ব্যবহারের সংস্কৃতি কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এবার জানাবো বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। চট্টগ্রামে সাদমান ইসলাম ও সাইফ হাসানের ওপেনিং জুটির ব্যর্থতায় হয়তো মোহাম্মদ নাইমের টেস্ট অভিষেক হতে যাচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে পরীক্ষিত এই ব্যাটসম্যান প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন। প্রথম টেস্টের শেষ মুহূর্তে ডাক পাওয়া খালেদ হোসেন ও শহীদুল ইসলাম জায়গা ধরে রেখেছেন। চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পেলেও সুস্থ হয়ে উঠেছেন ইয়াসির আলী রাব্বি। তাকেও রাখা হয়েছে ঢাকা টেস্টের দলে। 4 ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ও শেষ টেস্ট। এবার পার্টেক্স খেলার খবর। স্বাধীনতা কাপ ফুটবলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে পুলিশ এফসি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ডেনিলসন রদ্রিগেজ এগিয়ে দেন পুলিশ এফসিকে। গোল শোধে বেশি সময় নেয়নি চট্টগ্রামের দলটি। পরের মিনিটে স্পট কিকে সমতা ফেরান তাদের নাইজেরিয়ান খেলোয়াড় পিটার। বাকি সময়ে আর কোনো গোল না হয় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার ঘোষণা মালিক সমিতির। আজ থেকে কার্যকর, মানছে না শিক্ষার্থীরা। খালেদা জিয়ার লিভারে আবারও রক্তক্ষরণ হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়ায় কিছু হলে সে দায় নিতে হবে সরকারকে। ডেল্টার চেয়েও বেশি ভয়ঙ্কর করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। বিশেষ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার তাগিদ জাতীয় পরামর্শক কমিটি। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ইভিএম এর 16 জানুয়ারি ভোট গ্রহণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।